গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায়, খুব পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি, কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে। ঠিক আছে, বক্তব্য দাও, কোনো অসুবিধা নেই, এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন? হই হট্টগোল হচ্ছে, তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে, তা আমি আবার উঠে দাঁড়ালাম, বিকজ আমার 2টার সময় কোর্ট ধরতে হবে। আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই, কমিশন আমাকে পারমিশন দিল। আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে, দেন হি পুশ মি, আ গাই উইথ বিয়ার, মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করে আমার কোর্টে যখন ধাক্কা দিল, তখন আমি ঘুরলাম পেছনে। প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন। আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে, যে বিজয়নগরের সাথে 3টি ইউনিয়ন থাকুক তাদেরকেও, সো আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ এটা করলেও করতে পারে। দেন আই রিয়েলাইজড আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইজ ইট হ্যাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট ইয়েট রেজিস্টার্ড। আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল, সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব, তাই না? এগুলো আমি কমিশনে জমা দেব। সো এই হচ্ছে কাহিনী। রুমিন ফারহানাকে দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কি নিয়ে প্রশ্ন করবো, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু যদি প্রশ্ন করি যে আজকে আপনি যেটি বলেছেন যে ব্রাহ্মণবাড়ি সবাই জানে সিসির সামনে কি হয়েছে, সেখানে আপনি বলেছেন যে আমরা যদি বলি যেটা গত 15 বছরে হয়নি, আজকে সেটা হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এমন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে ধাক্কা আসবে, তাই না? সেটাই হচ্ছে, এটা হচ্ছে আপনার বক্তব্য। আর যিনি আসলে মারধরের অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, তিনি যেটি বলেছেন যে রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে। আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে। এক পর্যায়ে প্রবেশ করি, আমি যখন শুনানিতে দাঁড়াই, রুমিন ফারহানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমাকে কথা বলতে দেয় নাই। তার যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে, নির্মমভাবে মারধর করে। আপনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীরা ওই যেখানে ছিলেন তারা আপনাকে ধাক্কা দিয়েছে, সেকে মাঝখানে এনসিপির একজন নেতা কীভাবে মার খেয়ে গেল? এই প্রশ্নটা আমারও। কেন আমার? এনসিপির লোকাল স্ট্যান্ডাই কি? লোকাল স্ট্যান্ডা একটা লিগাল টার্ম, যেটা যে কোনো মামলা শুরুর আগে কোর্ট জানতে চায়, হু আর ইউ, হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডাই, আপনি কেন এসছেন, আপনার এই মামলাতে আগ্রহের কারণ কি, আপনি কিভাবে সম্পৃক্ত। আমি যদি জিজ্ঞেস করি এনসিপি কিভাবে সম্পৃক্ত, এনসিপির তো নিবন্ধন এখনো হয় নাই। এই 3টা ইউনিয়ন বিজয়নগরের সঙ্গে থাকলেই বা কি, এই 3টা ইউনিয়ন সরাইলের সঙ্গে গেলেই বা কি, তাই না? সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে। 1, 2 হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন, আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম, কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার, মানে ছন্নছাড়াভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসছে, কেউ এনসিপি, কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসছে, ক্লিয়ারও হচ্ছে না, হই হট্টগোল হচ্ছে, তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে। তা আমি আবার উঠে দাঁড়ালাম, বিকজ আমার 2টার সময় কোর্ট ধরতে হবে। আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই, কমিশন আমাকে পারমিশন দিল। আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে, দেন হি পুশ মি, আ গাই উইথ বিয়ার, মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করে আমার কোর্টে যখন ধাক্কা দিল, তখন আমি ঘুরলাম পেছনে। প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন। আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে, যে বিজয়নগরের সাথে 3টি ইউনিয়ন থাকুক তাদেরকেও, সো আমি বলেছি বিএনপির নেতা কর্মীদের কেউ এটা করলেও করতে পারে। দেন আই রিয়েলাইজড আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইজ ইট হ্যাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট ইয়েট রেজিস্টার্ড। তো এই আনরেজিস্টার্ড পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে, তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি, কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে। ঠিক আছে, বক্তব্য দাও, কোনো অসুবিধা নেই, এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন? আমি তাদের চেহারা চিনি না, কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে। চেহারা চেনার দরকার নাই। আমি একজন আইনজীবীর পোশাকে, আইনজীবী মহিলা, আমি নারী, আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে, আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে ক্যান ইউ পুশ মি? সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন, যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী, সো তাদেরও এটা খুব ভালো লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। 1, 2 হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন, এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে
আমার এই কর্মীদেরকে, হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে? আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যেই দল, সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব, তাই না? এগুলো আমি কমিশনে জমা দেব। সো এই হচ্ছে কাহিনী। আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে। বিএনপিতে যারা ভয়েস, যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে, যারা বিএনপিকে 15 বছর ধরে ক্যারি করেছে, তাদেরকে শেষ করে দেওয়া। ফর এক্সাম্পল, আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট, রয়ের এজেন্ট বলা। সালাউদ্দিন আহমেদ, তাকে মেলাইন করা, আমাকে মেলাইন করা। অর্থাৎ যারা বিএনপির ভয়েস, তাদেরকে মেলাইন করা, বিকজ দে নো যে তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ। বিএনপির বয়ানটা যারা তৈরি করে, কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয়, তাদেরকে আঘাত করা তাদের। এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই, বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে, কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে। এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর। এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে। আমরা একটু ছোট্ট করে তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। আমরা প্রতিক্রিয়া শুনে আসি, তারপরে আমি একটু আলোচনা আসছি। সাংবাদিক ভাইরা, আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনর্স্থাপিত হবে না। আমরা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহ্যাবিলিটেট করতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা, তাহলে হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। আমি একটু যুক্ত করি। আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন, পেছন থেকে রব উঠছে, ঠিক ঠিক। এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম, আমি তো একটা 10 মিনিটের প্রেস ব্রিফিং করেছি, পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক? বলে নাই। গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায়, খুব পরিষ্কার। 1 না 2, আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ, তখন হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয়। সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল। ওই ছবিগুলো আমাদের কাছে আছে, আমরা ভুলি নাই। আমি একটু মনির আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো দুজনের বক্তব্য শুনলেন, আপনি যদি একটু এই বিষয়ে আপনার মন্তব্য দেন। আমি তো ধন্যবাদ আপনাকে। আজকের ঘটনাটা আমি পথিমধ্যে যখন হচ্ছিল, তখন ওই যে আমরা সাধারণত করি না, গাড়িতে বসে বসে দেখি, দেখার সময় আমি দেখলাম যে রুমিনের একটা মানে ভয়েস আসলো, যে তো আমি চিন্তিত হলাম যে কি ঘটনা। পরে দেখলাম তো রুমিন ফারহানাকে আমি সাথে সাথে ফোন দিলাম কিছুক্ষণ পরে। আমি ভেবেছি একটু আগের ঘটনা। তো প্রথমে উনি ফোন ধরেন নাই, পরে উনি আমাকে ব্যাক করেছেন। আমি বললাম যে কী হয়েছে, অগ্নিকন্যা, আপনার উপরে কী ধরনের ঘটনা ঘটলো? তো রুমিন ফারহানা আমাকে যেটা বলল সেটা হচ্ছে যে বিএনপিরই কিছু লোক সেখানে এক ধরনের সিন ক্রিয়েট করেছে, এবং তিনি এটা প্রত্যাশা করেন নাই যে ওখানে গিয়ে সিইসির সামনে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এখানে তো একটা ডিউলি একটা আর্গুমেন্টের ব্যাপার, এখানে তো অন্য কোনো, এখানে তো মারধর করে তো কোনো কিছু অর্জন করা যাবে না। কিন্তু আমি পরক্ষণে দেখলাম যে সেখানে আতাউল্লাহ, এনসিপির যে নেতা আতাউল্লাহকে দেখলাম যে সে মানে আহত বা এই ধরনের কথা। পর আমি আতাউল্লাহকে ফোন করলাম যে আতাউল্লাহ কী হয়েছে সেখানে, আমার কাছে মিলছে না। কারণ একে তো মনে হচ্ছে যে বিএনপির একটা গ্রুপ হয়তো ওই যে আসনের এই পুনর্বিন্যাসের ব্যাপারে হয়তো বিরোধী, সেটা হয়তো করতে পারে। পরে আমি বিভিন্ন জন থেকে শুনলাম যে এখানে আতাউল্লাহ ফেস করেছে, কিন্তু পেছনে বিএনপির একটা গ্রুপ সেখানে হয়তো সাপোর্ট দিয়েছে বা এই ধরনের কিছু ঘটেছে। এনিওয়ে, এটা আজকে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ সিইসির সামনে ঘটনাটা এভাবে ঘটবে, ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটবে, এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটবে, এবং এরপরে এরকম উত্তেজনাকর পরিস্থিতি হবে। এটা আমাদের এই যে আমি তো কয়েকদিন আগেই সিইসির সাথে দেখা করে এসেছি, ওনাকে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আপনার কার্যক্রমটা আরও স্ট্রং হওয়া দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা নজরে রাখা দরকার। এখনও তো নির্বাচন এভাবে শুরুই হয় নাই,
এটাকে নির্বাচনের অংশ বলা যায় না, এটা হচ্ছে জাস্ট প্রাক নির্বাচনী কার্যক্রমের ব্যাপার। তো সেখানে যদি এ ধরনের উত্তেজনা হয় এবং আবার এটাকে কেন্দ্র করে মানে আমরা নিজেরা আমরা সবাই কিন্তু কম বেশি এই আন্দোলনে সবারই অংশগ্রহণ ছিল। এখন আমার একটা কার্যক্রম অপছন্দ হতে পারে, রুমিনের একটা কার্যক্রম, আমাদের তো সব কাজে পছন্দ হবে তা না। আমরা তো একসাথে আন্দোলন করেছি, একসাথে কাজও করেছি, আবার টকশোতে গেলে আমরা আমাদের ডিবেট নিয়ে কেউ তো কাউকে ছাড় দেয় না, ঠিক আছে? তো আমরা তো গণতান্ত্রিক ধারায় এই জায়গাটা আমরা করে এসেছি। আমাদের সবারই অতীত, সবারই বর্তমান, সবারই জানা আছে। আমি বারবার যেটা বলি, যেটা আমি দেখলাম যে প্রতিক্রিয়ায় খুব কঠোর ভাষায় সমালোচনার বিষয়টা আছে। সমালোচনা অবশ্যই আমরা করব, সমালোচনা থাকবে। রুমিন অনেক কঠোরভাবে সমালোচনা করেন এবং উনি যখনই যেটাকে ধরেন, আজকে আমাকে বলছে আমি নামছি, আমি এটা ছাড়বো না। তা আমরা প্রত্যাশা করব, আমি একদম খোলামেলায় বলি যে এখানে বিএনপি, এখানে এনসিপি, হ্যাঁ, দুটো সংগঠনই এই অভ্যুত্থানে নানাভাবে ভূমিকা রেখেছে। এনসিপি কিন্তু এনসিপি আকারে রাখে নাই, তখন এনসিপির জন্ম হয় নাই, ছাত্ররা ছিল। এখন এনসিপির নেতৃত্বে তারা আছে এবং আমরা যখন কোনো কিছু বলতে যাব, করতে যাব, সেগুলোতে আমাদের যুক্তিতর্ক থাকবে। রুমিন নিশ্চয়ই স্বাভাবিক, সে বলেছে যে তার এই মানুষ সাধারণত নির্বাচনী আসনকে ছোট করে রাখতে চায়, আমি গেছি বাড়াইতে, সে গেছে বাড়াইতে। আমি জিজ্ঞেস করলাম আপনি এটা উল্টা বাড়াইতে গেলেন কেন? সে বললো যে আমার এখানে ভোট, আমার ইনফ্লুয়েন্স আছে, আমি হয়তো ভোটের ইয়ে পাবো। এনিওয়ে, নিশ্চয়ই রুমিনের তো এটার যুক্তি না যে আমার ভোট বাড়বে বলে আমাকে আসনটা বড় করে দেন। ওনার নিশ্চয়ই কোনো একদম লিগ্যাল যুক্তি আছে। আর লিগ্যাল যুক্তি যদি না থাকে, ইলেকশন কমিশন সেটা খারিজ করে দিবে, অসুবিধা কি? তো যাই হোক, আমি মনে করি যে আমি রুমিন ফারহানাকে বলবো যে আপনি একজন সিনিয়র পলিটিশিয়ান রিগার্ডিং ওদের সাথে তুলনা করলে। আর এমনিতে তো আমরা যাদেরকে চিনি আমাদের এখানে, যে যারা খুব ভাইব্রেন্টলি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে রুমিনরাও ফাইট করেছে, আমরাও করেছি। কিন্তু আবার আমাদের নিজস্ব তো রাজনৈতিক একটা বিরোধ আছে, রাজনৈতিক একটা পছন্দ অপছন্দের জায়গা আছে। সেখানে আমরা কি ঝগড়া করব না? সেখানে কি আমরা আমাদের দ্বিমতের প্রসঙ্গ তুলে ধরবো না? কিন্তু সেটা যাতে সীমা লঙ্ঘনকারী না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনি বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, সেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আমি এই বিষয়ে আসবো, এক দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি মিলন, গাজীপুর থেকে। আমি তো আপাকে বলতে, বা আপাকে একটু আমার সাথে কথা বলতাম। জি, বলেন। আমি তার মুখে শুনছি যে বিএনপি কোন নেতা তাকে ই করছে, তাহলে খুব চিন্তিত করছে না। কিন্তু সেটা একজন বিএনপির সিনিয়র নেত্রী, আমি বিএনপি একজন সমর্থক। কিন্তু আপার দলের বা আমার দলের কোনো হাইকমান্ডারের কোনো ব্যবস্থা নিব কিনা, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। জি, হাইকমান্ড ব্যবস্থা নেবে কিনা এটা জানতে চাই না। আমি তার আগে আমি একটু এখানে, যেহেতু এখানে এনসিপির কেউ নাই, আমি যদি ছোট্ট করে তাদের দু একটা কমেন্ট যদি পড়ি। তিনি হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাদের। আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24-এর পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে। আর সার্জিস আলম স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন, আমি যদি একটু পড়ি, একটু লম্বা হবে, তারপর একটু পড়া উচিত মনে হয় আমার। তিনি বলেছেন, একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে। টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেয়া যায়, কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে। ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা। বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? জোর যার মুল্লুক তার বানাতে চায়? এই সুযোগ করে দেয়া হবে না। ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা দেশের অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট কিভাবে? আপনি কি বুঝতে পারছেন এদের লাইনটা কি, মূল সুরটা কি? নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন করা যাবে না। এবং আমার গাল ফুলিয়ে কথা বলার কথা বলেছে না, নারীদেরকে এনসিপি কি চোখে দেখে, এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে?
এনসিপির টপ লিডারশিপ বসে থাকে, নারীদের বেশ্যা গালাগালি করা হয়, সেখানে আমার কোট ধরে টান দিয়েছে, আমাকে ধাক্কা দিয়েছে, তো কিছুই না। এনসিপির মতন দল তো আরো অনেক নিচে নামার কথা। আমরা স্লামডগ মিলেনিয়ার সিনেমাটা দেখেছি না, দে আর লাইক দ্যাট। তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু, এটা তো তেমন কিছু না। আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী লীগ। কেন বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে, অ্যাবিউজ করেছে, বারবার ব্যবহার করেছে। দুই হচ্ছে, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সকলের একটা সমান বাংলাদেশ, সেখানে পদে পদে অর্থনৈতিক, লৈঙ্গিক, রাজনৈতিক বিভিন্ন পরিচয়ে আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো। সো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর 16 বছর আমরা লড়াই করেছি। এখন দেখুন কি মজা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে, এখন নতুন ট্যাগিংয়ের রাজনীতি আসছে। আগে বলা হতো রাজাকারের শাবক, আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন বলা হয় রয়ের এজেন্ট, এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক, আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, অর্থাৎ ট্যাগিং। যখন আপনি যুক্তিতে পারবেন না, এটা আমি পার্লামেন্টেও বারবার বলতাম, তখন আপনি কি করবেন? ব্যক্তি আক্রমণ করবেন। এটাকে ইংরেজিতে বলে অ্যাড হোমেনাম ফ্যালাসি। আমি জানি না ওনারা ঠিক মানে অ্যাড হোমেনাম ফ্যালাসি 2বার বললাম সো দ্যাট দে গেট ইট। এই অ্যাড হোমেনাম ফ্যালাসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই, তখন আপনি এটাতে যাবেন। ধরুন আজকে আমাকে ধাক্কাটা কেন দেওয়া হয়েছিল আমি আপনাকে বলি। আমাদের এই যে সীমানা নির্ধারণ, এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যা সদর আসনে 6 লক্ষ সামথিং, আর আমাদের অনলি 4 লাখ সামথিং। সো এখানে অলরেডি আমাদের ওদের মানে 3 ভাগের 1 ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা। আর যদি ওই 3টে ইউনিয়ন আমার সাথে চলে আসে, তারপরেও আমাদের ভোটার সংখ্যা একটা 1 লাখ বা 1.5 লাখের পার্থক্য থেকে যায়। ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই 3টে ইউনিয়নকে সদরে যেতে হলে, বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয়। সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগরে যেতে পারে না। সরাইলে আসতে তাদের 15 মিনিট সময় লাগে, বিজয়নগরে যেতে 1 ঘন্টা সময় লাগে। এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি, দে ওয়ার লাইক ক্রেজি দ্য এন্টায়ার রুম। সেই জন্য আমি বলছি এটা শুধু এনসিপি না, এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট, তারও এখানে মদত ছিল, ডেফিনেটলি ছিল। এবং সেই মদদের ধাক্কা 5 লাখ টাকাও কেউ কেউ বলছে, কেউ কেউ 10 লাখ টাকা বলছে। মদত কি ফর্মে গেছে আমি জানি না, তবে মদত ছিল। না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না। রুমিন ভাই, আপনি তো সিনিয়র নেতৃত্ব, আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কিনা? আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি, কারণ আমি ভেবেছি, কারণ আমি আই ড্রেসড আপ অ্যাজ এ লয়ার অ্যান্ড আই প্রেজেন্টেড মাই কেস অ্যাজ এ লয়ার। আমি আইনজীবী হিসেবে গেছি এবং আদার সাইডেরও কিন্তু আইনজীবী ছিল, তাদেরও 2জন আইনজীবী বক্তব্য রেখেছে। এটা কি ওখানে শেষ হয়ে যেত না? তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে। তারপরে কেন এই বক্তব্য লিঙ্গার হতে থাকলো যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো। আমি একটু আপনার কাছে জানতে চাইব, রুমিন ফারহামও তার বক্তব্যে বলেছিলেন নির্বাচনের পরিবেশ, তিনি বলেছিলেন নির্বাচনের আগে সীমানা নিয়ে যদি এরকম আচরণ নিজ দলের মধ্যে হয় তাহলে নির্বাচন কি হবে এমন সংশয় প্রকাশ করেছিলেন উনি তার বক্তব্যে। সেখানে আমি যেখানে এনসিপির নেতাদের যে বক্তব্য সেখানে তারা বলেছেন যে বিকেলে নির্বাচন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তিনি অভিযোগ করেন আগামী নির্বাচন বিএনপি কীভাবে ভোট কেন্দ্র দখল করবে একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে, তিনি এটি বলেছেন। না, আমি এনসিপি বা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটাকে দেখি যে তারা, ধরেন আমরাও কিন্তু সিরিয়াসলি ক্রিটিক করি ইলেকশন কমিশনকে, আমরা বিএনপিকে ক্রিটিক করি ডিউ টু আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি এজ এ তার অ্যাক্টর আকারে সে একটা বড় দল, প্রভাবশালী দল আকারে হাজির আছে। তা আমি সংখ্যাগুলোকে যখন সামনে আনবো, এর মানে এটা না যেটা রুমিন ফারহানা বারবার বলছেন যে ইলেকশন হবে না, ইলেকশনকে, বিষয়টা হয়তো সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমি আমার শঙ্কাটা বোধ করছি এজন্য যাতে প্রশাসন বা গভর্নমেন্ট যাতে একটা প্রিকশন নিতে পারে। আমি তো আশঙ্কা বোধ করছি এবং আশঙ্কার মধ্যে কিন্তু অমূলক না। আপনি দেখেন, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে ইলেকশনের প্রথম ধাক্কাটা হবে আপনি যখন
শিডিউল ঘোষণা করবেন, ডেফিনেটলি তখন পার্টিগুলো নমিনেশন পেপার বিক্রি করবে। বিএনপির কথা আপনার খেয়াল থাকার কথা, 2018 সালে বিএনপি একটা মানে খুব বিপদগ্রস্ত অবস্থা ছিল, তারপরেও বিএনপির নমিনেশন বিক্রি হয়েছে হাইয়েস্ট, আওয়ামী লীগের যাতে বেশি বিক্রি হয়েছিল। এবারে কি হবে? সাধারণভাবে আমরা ধরে নিতে পারি এবারে বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ, তাহলে এবার গতবার 5,000 বা 6,000 বিক্রি হয়েছে, এবার 8-10 হাজার বিক্রি হতে পারে, নাম্বার ওয়ান। এবং এই যে লম্বা প্রার্থী জট তৈরি হয়েছে, সরি, কারণ পুরনো নেতারাও আছেন, আর এই 10 বছরে যারা লড়াই করেছেন তাদেরও তো একটা ভ্যালু তৈরি হয়েছে পার্টির মধ্যে। তো বিএনপি যদি আগে 4 জন প্রতিদ্বন্দ্বী থাকতো, এবার দেখাতে পারে 5 জন বা 6 জন হয়েছে। এবং এই একটা প্রথম ধাক্কাটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিএনপির এই নমিনেশন ফাইনাল নিয়ে প্রচুর পরিমাণে এলাকাগুলোতে উত্তেজনা তৈরি হবে, যার একটা ছোট্ট ঘটনা তো আজকে আমরা দেখলাম। এবং এটা নানা রূপে আসবে, যেটা রোমিন বলছেন যে এটা এনসিপির ব্যাক নানা ধরনের ইকুয়েশন আছে, এটা হতে পারে। ইভেন আমি তো এমনও আশঙ্কা করি যে এই ঝগড়ার মধ্যে আওয়ামী লীগও ঢুকে যেতে পারে, যে ঠিক আছে দুই পক্ষের ঝগড়াতে আমি একটু আগুন দিই, বাতাস লাগাই। এগুলো আমাদের প্রথাগত চরিত্র। তো সুতরাং এবারের নির্বাচনের প্রথম যেই হার্ডেলসটা আমাদেরকে, ওই যে রিলে রেস আমরা একটার পর একটা হার্ডেলস পার করি না, তো একটা হার্ডেলস হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ গন্ডগোল বা মারামারি বা প্রার্থী সিলেকশন নিয়ে যেটা হবে সেটা। এবং সেটা নিয়ে কিন্তু মানুষ বুঝবে যে, যেমন ধরেন আমি যদি আজকে প্রশ্ন করি, আজকে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে কি আইনের ব্যত্যয় ঘটেছে? আইন শৃঙ্খলা রক্ষার তো, নাহলে আপনারা আজকে সেকেন্ড লিড করলেন কেন? নিশ্চয়ই। তো এটা কি নিয়ে কোনো মামলা হয়েছে? পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে? রুমিন নিজে কমপ্লেন করছে তাকে ধাক্কা দিয়েছে, আতাউল্লাহ কমপ্লেন করছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, আতাউল্লাহ আমাকে বলেছে যে তাকে বেদমভাবে মারা হয়েছে, সে আহত হয়েছে। যেই করুক, প্রতিক্রিয়া করুক আর যেভাবে করুক, এখানে তো এক ধরনের মানে কাজ সামনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের সামনে, সেখানে আরও প্রশাসনিক কর্মকর্তা তাদের সামনে ঘটেছে। এখন আপনি যদি 2 দিন পরে দেখা যায় যে এখানে কোনো মামলাও হয় নাই, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই, এবং এটা আরও বেশি উত্তেজনার দিকে যাচ্ছে, অলরেডি উত্তেজনার দিকে তো যাচ্ছে, পাল্টাপাল্টি বক্তব্য, ধার কত বেশি, ভার কত বেশি, আপনি বুঝতে পারছেন। তাহলে এই যে ইলেকশনে আমরা কিভাবে বুঝবো যে ইলেকশনের দিন যদি কেউ আমার বাক্স নিয়ে যায়, কেউ যদি এসে ধরেন রুমিন ফারহানা তো প্রার্থী, ইলেকশন করবে, আমরা নিজেরাও তো প্রার্থী, আমি যদি আমার কেন্দ্রে যে আমাকে কেউ ধাক্কা দেয়, আমার 2টা কর্মী তো এসে আর আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, পাল্টা ধাক্কি হবে। তখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। আমি বারবার বলি, নির্বাচন হয়তো একটা হবে, কিন্তু সেই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তো আমাদের কোনো লাভ নাই। তাহলে তো আমরা আরেকটা জটিল সংকটের মধ্যে পড়বো। ডে 1 থেকে দেখা যাবে এই নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করব, মামলা হবে, একজন আরেকজনকে মানবো না, পার্লামেন্টকে অবৈধ বলবো, পার্লামেন্টকে নানাভাবে আমরা ব্লেমিং করব। সো আজকের ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে নিয়ে আমার দাবি থাকবে ইলেকশন কমিশনকে নেক্সট টাইমে আপনার যতগুলো শুনানি হবে সেখানে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন। বাইরের লোক ঢুকবে কেন? এতগুলো লোক আসলো কেন? এখানে তো শুধু মানে ডায়ালগ এবং ডিসকাশন। ব্যর্থতা ইলেকশন কমিশনকে ব্যর্থতাই দেখছেন এখানে? অবশ্যই, কারণ ইলেকশন কমিশনে আমরা তো গিয়েছি, আমরা দেখছি আমাদেরকে 5 জনের বেশি ঢুকতে দেয় নাই। আমার সাথে তো আমার অনেক কর্মী বাহিনী গিয়েছিল, তারা তো ঢুকতে পারে নাই। তাহলে আজকে ওখানে শুনানির মধ্যে এতগুলো লোক ঢুকলো কেন? আচ্ছা ব্যারিস্টার আপনি বলেন, এতগুলো লোক ঢুকলো কেন? আমি খুব অবাক হয়েছি, আমি জানি না, আমি তো গেছি 2-3 জন নিয়ে, আমি তো জানি না তাহলে এখানে এতগুলো লোক ঢুকলো কোথা কেন, থেকে আসলো এবং কার উপর ঝাঁপালো। তো এই জিনিসগুলো তো ইলেকশন কমিশনকে দেখতে আচ্ছা, হবে। আমি একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। আমারকে যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল, যাকে আমি স্লাম ডগ বলছিলাম একটু আগে, কেন বলছিলাম? এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর, উনি একজন মহিলা এবং উনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। উনি লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে? উনিও না, অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না। দিস ইজ দেয়ার লেভেল। সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে, এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে। আলোচনা করলাম, আপনার যদি শেষ কোনো বক্তব্য থাকে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমরা যারা গণ অভ্যুত্থানের আগের 15টা বছর, আমি, মঞ্জু ভাই, জুনায়েদ সাকি, বিএনপির অসংখ্য নেতাকর্মী, আমরা যারা লড়াইটা করেছিলাম, আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম, আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম। একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই। এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা। ধরুন, যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন,
লিখতে পারেন, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, সেই রকম একটা দল বাংলাদেশের রাজনীতি করছে। আমি জানি তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই, এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায়, যত ডিলে করা যায় সেইটার চেষ্টা। নাহলে আজকে আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি, প্রথম আলোর একটা ভিডিও, যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ, আমি নামও জানতাম না, আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে, সেই ভিডিওটা প্রথম আলোর ওখানে গেছে। তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। তো এইরকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত 1 বছর ধরে জিম্মি, 1 বছর ইজ আ লং টাইম, দুঃখজনক। একজন দর্শক ফোন করে বলেছিলেন যে বিএনপির যারা হাইকমান্ড আছে তারা এটা নিয়ে কোনো আপনার সাথে কথা বলেছে কিনা? না, বিএনপির হাইকমান্ডের সাথে আমার কথা বলার সময়ও হয়নি, সুযোগও হয়নি, এবং আমার লড়াইটা তো আমি করব, প্রত্যেকের যার যার লড়াই তাকে করে যেতে হবে। আই এম ফাইটিং মাই ওন ব্যাটল। এখানে দল আমার পাশে দাঁড়ালে আমি খুশি হব। আচ্ছা, আমি একটু অন্য বিষয় নিয়ে যেতে চাই। মুজিবুর রহমান, আপনার কাছে দিয়ে শুরু করি। আজকে আরেকটি বড় ঘটনা হচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তার যে বাংলাদেশ সফর, তিনি আজকে অনেকগুলো খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে 71-এর ইস্যুর মীমাংসা হয়ে গেছে, আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে না, তিনি বলছেন যে আমরা চাই যে 71-এর জন্য, গণহত্যার জন্য তারা ক্ষমা চাক, তারা এটা দাবি আছে। এবং তারা বলছেন যে আসলে এই 45-54 বছরের সমস্যা একদিনে হবে না, ধীরে ধীরে হয়তো সমস্যা সমাধান হবে। আমার কাছে একটা ব্যাপার আছে, এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ কারণে বলছি, বাংলাদেশ মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা করতাম। এখন আবার যখন পট পরিবর্তন হলো, এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু হচ্ছে অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসছে সব কিছু মিলে। এই বিষয়টা আসলে কি হবে? না, আমি ওই লাস্ট কথাটা যেটা রোমিন ফারহানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরের আপনার প্রসঙ্গটা যাব। প্রথম কথা হচ্ছে, দেখেন, একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, আমি সবসময় এটা বিএনপি নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন, আপনারা কিন্তু এদেরকে প্রশ্ন করেন নাই যে তোমরা কোত্থেকে আসছো, তোমাদের রুট কি, তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কিভাবে করলা। আপনারা বরং তাদেরকে সহমর্মিতা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, তাদেরকে ইভেন রাজপথে নেমে সর্বাত্মকভাবে সবাই, বিএনপি, জামাত, হেফাজত, আমরা সবাই মিলে করেছি। এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন, তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, আমি সবসময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো, ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে, কারণ একটা জেনারেশন গ্যাপ আছে। অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে। এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে, সেটা হচ্ছে কোনো ফ্যাসিবাদকে তার জমানার লোকেরা হারাইতে পারে না, এটা নিউ জেনারেশন মার্চ করতে হয়। নিউ জেনারেশন যখন মার্চ করে তখন কী হয়, তখন ফ্যাসিবাদের লড়াই হচ্ছে আমাদের সাথে। সে আমাদের ক্যারেক্টার জানে, আমাদেরকে জেলে ঢুকাই দিলে, আমাদেরকে এসে মিছিলে একটা গুলি করলে, কারণ আমরা তো আর থানা ভাঙতে যাব না। এই বিএনপিকে ধরেন বহুবার মারা হয়েছে, আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন, কারণ বিএনপি তো এই রাজনীতি করে নাই, বা জামাত তো এই রাজনীতি করে নাই। সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, প্রতিবাদই তো করতে দেয় না আপনাকে। এবারে কি হয়েছে দেখেন, এবারে পাল্টা হামলা হয়েছে, পাল্টা চ্যালেঞ্জ হয়েছে। ছাত্রলীগ হামলা করতে এসেছে, ওরা ছাত্রলীগকে বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে, আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে, এই যে আমাদের এখন এই যে ধরেন রুমিন এক ভাষায় কথা বলছে, ওরা এক ভাষায় কথা বলছে, আমরা যদি জেনারেলি দেখি এটাই তো হবে। হুমায়রা যেটা বলেছে এটা তো খুবই দুঃখজনক, এটা তো হুমায়রার কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত না। আমি আশা করব যে সে এটা উদ্র করবে, কারণ সে একজন লয়ার। কিন্তু আফটারঅল সে তো, আমরা তো চাই যে নারীরা এই আন্দোলনে বেশি করে আসুক। আপনি এই নারীদের এই আন্দোলনে অংশগ্রহণের খুবই হেজার্ড আছে। এরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ হেনস্থার শিকার হয়েছে, আমি রুমিনের অনেক কথার সাথে, আমি 15 বছর কি হয়েছে আমার উপরে অনেক কথার সাথে আমার দ্বিমত আছে। আমি রুমিনের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি। আমরা অনেক সময় ফোন করাও বন্ধ করেছি, একজন আরেকজনের সাথে কথা বলাও বন্ধ ছিল আমাদের দীর্ঘদিনের। কিন্তু তাই বলে আমি এটা বোঝানোর চেষ্টা করি, আজকের রুমিন ফারহানার আমি অবশ্যই সমালোচনা করব। রুমিন যেভাবে কাউন্টার করে, আমি অনেক ক্ষেত্রে বলি যে রুমিন ফারহানা আপনি এটা করেন না, ওরা তো আপনার একদিন তো ওরা আপনার কাজে এসেছে, 2 দিন তো আপনার কাজে এসেছে, আপনি এত আক্রমণাত্মক হবেন না। আবার ওদেরকেও বলি যে যাদেরকে তোমরা সহযোগিতা নিয়েছো, ভালোবাসা দিয়েছো, যাদের জন্য কাজ করেছো, আজকে তোমরা যে দেশটা বদলাইছো, প্রথম বেনিফিটটা তো বিএনপি পেয়েছে। বেনিফিট কেন বলছি, উল্টাভাবে, যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে। প্রথম বেনিফিটটা হচ্ছে বেগম জিয়া মুক্তি পেয়েছে, তাই না? একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কি হয়ে গেছেন।
আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছেন। সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি, কিন্তু আমার 10টা শুদ্ধ কাজ তো আছে। আমি হয়তো 5টা ভুল করছি, কিন্তু আমার 20টা শুদ্ধ কাজ তো আছে। রোমেন ফারহানা যখন ইলেকশনে গিয়েছিলেন, যখন উনি ওই যে তার ফ্ল্যাট নিয়ে প্লট নিয়ে ঘটনা হয়েছে, আমরা সবাই তো সমালোচনা করেছি, কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রোমেন ফাইট করেছে পার্লামেন্টে, সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি। সেটাকে তো আমরা আবার, তখন রোমেন পপুলার হয়েছে না, তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছিল তারা দিয়েছে না। ভালো খারাপ মিলিয়েই তো আমরা সব কিছু। আমার সব কথা আপনার পছন্দ হবে কেন? সব কথা আপনার মতো করে আমি বলবো কেন? ঠিক আছে, আমি কথাগুলো কেন বলছি, রুমিনকে আমি বহুদিন দেখেছি, সে জামাত শিবিরের লোকদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে হাইকোর্টে, মানে আমি তাকে অনেকদিন দেখেছি সে ফাইট করেছে। আবার এখন দেখছি রুমিন পার্লামেন্টও করেছে, আবার এখন দেখছি রুমিন জামাত এবং শিবিরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল। তো ঠিক আছে, রুমিনকে আমি প্রশ্নই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন, তখন যার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, এখন আপনি এত ক্রিটিক্যাল কেন? আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্তাকেও খুব অপমানজনকভাবে ক্রিটিক করছে, সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই। আপনি ফ্যাক্টের উপর করেন, রুমিন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন, তার যুক্তি করেন, ব্যক্তিত্বকে আঘাত করবেন কেন? ব্যক্তিকে আঘাত করবেন কেন? 50 বছর আগের একটা ফেক ছবি নিয়ে, 10 বছর আগের যে ফেক ছবি, তাকে আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে করেছে সেটাকে আমি কেন আনবো? এই কথাটা আমি বোঝাতে চাই। আমাদের সমস্যা হয়েছে কি, এখন আমি রুমিনের পক্ষে 2টা কথা বললে আমাকেও এক ধরনের ফ্রেমিং করা হবে, আবার রুমিনের বিরুদ্ধে কথা বললে সেটাকেও ট্যাগিং করা হবে। আপনি যে প্রশ্নটা তুলেছেন বিরুদ্ধে পরে, আচ্ছা ঠিক আছে, সরি, এক মিনিট, আমার একটা প্রশ্ন, জি এই বিষয়টা কথা বলবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, যদি আপনার এলাকা বা বামনতিনের বিএনপি নেতারাও বা সেখানে জড়িত থাকে, তাহলে বিএনপির ভিতরে কি আপনার পজিশন একটু দুর্বল হয়ে যাচ্ছে? না না না, একদমই না। বিএনপির ভেতরের পজিশনের ব্যাপার না, উনি দেখতে পাচ্ছেন যে ওনার কোনো যুক্তি নাই। এখন উনি হ্যাডাম দেখাতে গেছেন ইলেকশন কমিশনের ভেতরে যে আমার এতগুলো গুন্ডা পান্ডা নিয়ে আমি আসতে পেরেছি, এক ধরনের ভয় দেখানো, মব তৈরি করা। এটা দলের সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। আমি শুধু একটা কথা যুক্ত করি, এনসিপি মানেই কিন্তু ছাত্র না, আর ছাত্র মানেই কিন্তু এনসিপি না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে গেছে, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি, তারা সব বেরিয়ে এসছে। সো ওই বাচ্চারা না বের হলে, আর আর্মি মানে প্রাক্তন আর্মি কর্মকর্তারা মিরপুর ডিওএইচএস এ মিছিল না বের করলে এটা কোথায় যেত আমি জানি না। 1, 2 হচ্ছে আওয়ামী লীগ আমাকে ঠিক প্লট নিয়ে আক্রমণ করতো, যে আমি প্লটের অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাকে বলে আওয়ামী লীগের কি জানি কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, আন্তর্বিষয় সম্পাদক, এবং ফ্ল্যাটের সুবিধা এক্স্যাক্টলি। আমি তো ফ্ল্যাটের আবেদন তো করি নাই, ফ্ল্যাটভোগী। দেখেন মিথ্যাচার কাকে বলে। আওয়ামী লীগ এই প্রোপাগান্ডাটা করতো, প্লট বলতো। আমি তো প্লটের চিঠি একদিনের মাথায় উইথড্র করেছি, আমি তো প্লট নেই নাই। আর আওয়ামী লীগের যদি আমাকে প্লট দেওয়ার থাকতো, আর আওয়ামী লীগের সাথে যদি আমার আতাত থাকতো, তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। এই চিঠিতে আওয়ামী লীগই ফ্লাশ করছে, সো দ্যাট আমি আওয়ামী লীগের মানে আমার সাথে যখন যুক্তিতে পারছে না, তখন ওরা বলবে তুমি তো ফ্ল্যাটের আবেদন করেছো, তুমি তো প্লটের আবেদন করেছো। সেই আবেদনটা কিন্তু আমি একদিনের মাথায় উইথড্র করেছি। কিন্তু দেখুন, ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে। এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ। আমি একটু মুজিবুর রহমান মঞ্জু একদম 2 মিনিটের সময় পাবো, একটু পাকিস্তান আপনি যে প্রশ্নটা করেছিলেন আর কি, কথা হচ্ছে যে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধের পরে যে ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে, এবং ওইটাকে আমরা আমাদের বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি। এখন এই যে জয় পরাজয়ের পরে স্বাধীনভাবে বাংলাদেশ রাষ্ট্র হয়ে যাওয়ার পরে, এরপরে আমাদের সাথে অমীমাংসিত বিষয় কি আছে? এটা দেনা পাওনার হিসাব আছে, এতগুলো মানুষের মৃত্যুর দায়ের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো বাংলাদেশের সাথে পাকিস্তানের যে একটা ডায়লগ হওয়ার কথা, কারণ অব্যবহিত পরে যারা ক্ষমতায় ছিল তাদের উপরে তো দায়িত্বটা ছিল, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখেছি এক ধরনের একেবারেই বিচ্ছেদের মতো একটা ঘটনা ঘটেছে। মাঝখানে যেহেতু ভারত সরকারের সাথেই তখন নানা ইস্যু তৈরি হয়েছে, ভারতীয় সেনাবাহিনী এখানে ছিল, সেনাবাহিনী এখান থেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ ছিল, তারপরে মুক্তিযোদ্ধাদের মধ্যে আবার ভারতীয় বাহিনীর সাথে নানা সংঘাত সংঘর্ষের বিষয় ছিল, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা ডিভিশন হয়ে তখন তো দেখা গেল যে এক ধরনের মুজিববাদ ভার্সেস রক্ষী বাহিনী, তারপরে আপনার জাসদের উত্থান, একটা ঘটনার চূড়ান্ত পর্যায়ে এসে তো শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা। তো যার ফলে দেখা গেছে যে পাকিস্তান আর এই বিষয় নিয়ে বাংলাদেশের সাথে এই জিনিসগুলো আর আলোচনায় আসেনি। ইভেন দীর্ঘ সময় ধরে এমন ছিল, যেমন আমরা তো পাকিস্তানমুখী না,
ইভেন পাকিস্তানের সাথে আমাদের কোনো সরাসরি ফ্লাইটও নাই। বাট আমাদের দেশে একটা রাজনীতি ছিল যে পাকিস্তানপন্থী, পাকিস্তান পন্থা। যেমন আমি আপনাকে বলি, আমি তো দীর্ঘদিন জামাতের সাথে রাজনীতি করেছি, কিন্তু আমি কখনো, এবং জামাতের ভেতরে কিন্তু এটা নিয়ে আমি অনেক বিতর্কও তুলেছি, জামাতকে আমি কখনো দেখি নাই তাদের পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ আছে। পাকিস্তানের নেতাদেরকেও তারা ভালো করে চেনে না। কিন্তু আমি দেখলাম যে তারা বাংলাদেশের স্বাধীনতার জায়গায়, এমন একটা জায়গা, তাদেরকে যখন পাকিস্তানপন্থী বলে গালি দেয় তাদের কিন্তু একটু গায়ে লাগে, তারা কিন্তু এটাতে একটু উত্তেজিত হয়। রাজাকার আলবদর বললে তারা, অথচ দেখেন রাজাকারের তালিকায় দেখা গেলো যে আওয়ামী লীগের লোকই বেশি, তাই না? তো এই ফ্রেমিং পলিটিক্স, অ্যান্টি পাকিস্তান কথা, আমাদের এখানে কিন্তু পাকিস্তান চলে যাওয়ার পরে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পাকিস্তান কখনো আমাদের জন্য একটা আফসোস করেছে, বা আমাদের মাঝে মাঝে কিন্তু দুই বাংলা এক হওয়ার কথা আসে, কিন্তু পাকিস্তানিদের মধ্যে কখনো দেখি নাই যে তাদের চিন্তা যে হারে আমরা বাংলাদেশটা হারাই ফেললাম, আবার সেটা অর্জন করা যায় কিনা বা কিছু করা যায়, এই ধরনের কোনো প্রবণতা আমরা তাদের মধ্যে দেখি নাই। এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা, পৃথিবীতে বহু দেশে যুদ্ধ হয়েছে, তারা কিন্তু এখন খুবই ক্লোজলি কাজও করছে। ইউরোপের দেশগুলোতে দেখেন ভয়ানক যুদ্ধ হয়েছে, মানে যুদ্ধ মানে কাকে বলে, একেবারে মানে ইহুদিদেরকে তো নিধনই করা হয়েছে আপনার জার্মান এবং ইয়ে মিলে। তো সেই জায়গায় আমরা দেখছি যে এই যুদ্ধের এই যে বৈরিতা, এটা কিন্তু কন্টিনিউ করে নাই। তো এখন আমরা দেখছি পাকিস্তান হয়তো আওয়ামী লীগের পতনের পরে এতদিন তাদেরকে আমরা, বা পররাষ্ট্র জায়গায় তাদের সাথে একটা বৈরী সম্পর্ক ছিল, তারা এখন বেশ আসছেন, মিটিংয়ের পর মিটিং করছেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন, নেতৃবৃন্দকে দেখতে যাচ্ছেন। আমি মনে করি এটা একটা নতুন, আমাদের পররাষ্ট্রনীতির একটা নতুন ধারা তৈরি হচ্ছে। আমি ভাই রুমিন ফানা, এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। আমাদের মোটা দাগে 3টি বিষয় নিয়ে এখনো নিষ্পত্তি হয়নি। একটি হচ্ছে তারা জেনোসাইড বা গণহত্যা বাংলাদেশে চালিয়েছে, সেটা নিয়ে তারা এখনো বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি ফর্মালি। 2 হচ্ছে তাদের সাথে আমাদের সম্পদের বন্টন এখনো বাকি আছে। আমাদের ঘূর্ণিঝড়ে যেই বিপুল পরিমাণ ত্রাণ বহির্বিশ্ব থেকে এসেছিল 70-এর ঘূর্ণিঝড়ে, সেটার হিস্সা আমরা পাইনি। প্লাস আমাদের যে দীর্ঘ বৈষম্যের ইতিহাস, সেই বৈষম্যের ইতিহাসে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে মানে প্রপার্টির বা সম্পদের যে বৈষম্য, সেটার একটা নিষ্পত্তি। আর 3 হচ্ছে আমাদের বিহারি জনগোষ্ঠী যারা আছেন তাদের ব্যাপারে পাকিস্তানের কোনো এই বিষয়গুলো এখনো সর্ট আউট হয় নাই। এবং আমি যতদূর জানি এই সরকারও কিন্তু বারবার এই বিষয়গুলো সর্ট আউট করার কথা বলেছে পাকিস্তান গভর্নমেন্টকে, বাট এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ কিছু শুনি নাই। কিন্তু আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আপনি বলেছেন যে এর মধ্যে আলোচনা, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু দাবি করেছে যে 2 বার যে 71-এ গণহত্যার ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত 3 সমস্যা 2 বার সমাধান হয়েছে। 1974 সালে ভুট্টো সাহেব যখন দেশে এসেছিলেন এবং 2000 সালে পারভেজ মোশাররফ যখন বাংলাদেশে এসেছিলেন, তিনি বলেছেন যে সমাধান হয়ে গেছে। না, এখন ধরেন ওইটাই তো বললাম যে ভুট্টো যখন বাংলাদেশে এসেছে তাকে তো রিসেপশন দেওয়া হয়েছে, যার সাথে আপনি যুদ্ধ করেছেন, এবং ভুট্টোই তো দায়ী বাংলাদেশের এই সংকটের জন্য। প্রধান দায়িত্ব জুলফিকার আলী ভুট্টো। সেই জুলফিকার আলী ভুট্টোকে যখন রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয়েছে, তখন তো এই আলোচনাগুলো তোলার খুবই গুরুত্ব ছিল। এখন আমি যেটা মনে করি, এটা একটা ঔদার্যের ব্যাপার। পাকিস্তানের রাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে আমাদের এখানে তাদের এই ভুল বুঝাবুঝি দূর করার জন্য উদ্যোগ নেয়, আমি তো কোনো সমস্যা দেখি না। কারণ আমি দেখলাম যে বিএনপির নেতৃবৃন্দ খুব সহৃদয়ভাবে পাকিস্তানের সাথে ডায়লগ করেছেন, কথা বলেছেন। তিনি আবার বেগম জিয়াকে দেখতে গিয়েছেন, জামাতের আমিরকেও দেখতে গিয়েছেন। তাহলে যে বরফটা জমাটবদ্ধ ছিল সেটা তো কিছুটা, ইভেন আমি তো শেখ হাসিনাও তো আম পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য, পাঠিয়েছেন না? তো রাষ্ট্রীয়ভাবে আমরা একসময় একসাথে ছিলাম, আমাদের সাথে একটা যুদ্ধ হয়েছে, নৃশংসতা ছিল, বৈষম্য ছিল, আমাদের অধিকার তারা হরণ করেছে, সেটার জন্য আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। এখন যেই বিষয়গুলো আছে এগুলোকে ক্রমান্বয়ে আমরা আলোচনায় তুলতে পারি, কিন্তু এটার জন্য যাতে আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট না হয়, এবং আমাদের যে আজকে চায়নামুখী, আমেরিকামুখী, ইন্ডিয়ামুখী, বার্মামুখী, নানা বহুমুখী যে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন আছে, এটা আমাদের সবগুলোকে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে।